নমস্কার। আমি বিগত দুদিন ধরে ভিডিও করতে পারতাম, ইচ্ছাকৃতভাবে করিনি। দেখতে চাইছিলাম শেষটা কোথায় হয়। আজকে হয়তো অনেকেই ভাবছেন আমি খুব খুশি, আমি খুব উচ্ছ্বসিত। না, খারাপ লাগছে। কোথাও একটা বুকের মধ্যে কষ্ট হচ্ছে, কারণ এই দলটাই তো 13 বছর ধরে করেছি। আমার যৌবনটা দিয়ে দিয়েছে এই দলকে। আমি তো অন্য দল থেকে আসিনি এই দলে, বা আজকের দিনে দাঁড়িয়ে অন্য কোনো দল তো জয়েন করিনি, বা অন্য কোনো দলের রং তো গায়ে লাগাইনি। দল আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি দল ছাড়িনি। কিন্তু যে কথাগুলো আমি আমার সাসপেন্ড হওয়ার পরে 9ই মে বলেছিলাম, তারপর সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আমাকে দালাল, পাল্টিবাজ, গিরগিটি, বিশ্বাসঘাতক, গদ্দার, কত কি বলেছে। সোশ্যাল মিডিয়ায় অশ্রাব্য নোংরা গালাগাল করেছে। আরে সোশ্যাল মিডিয়া তো আমার পরিবারও আছে। আমার স্ত্রী, আমার মা, আমার ভাই, ভাইয়ের বউ, তারাও তো সোশ্যাল মিডিয়া দেখে। আইটি সেলকে লেলিয়ে দেওয়া হয়েছিল আমার পেছনে, যে আমার সবকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সবেতে রিপোর্ট মেরে মেরে উড়িয়ে দিতে হবে। সব সহ্য করে গেছি, সবার গালাগাল খেয়ে গেছি। কিন্তু আজকে আই স্ট্যান্ড ভিন্ডিকেটেড। কারণ যে কথাগুলো আমি বলছিলাম, আমি মমতাদির বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলিনি, না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ব্যক্তি আক্রমণ করেছি। বাট যে কথাগুলো আমি বলছিলাম, সেই কথাগুলো তো আজকে প্রমাণিত হলো। আমি তো সামান্য একটা দলের মুখপাত্র ছিলাম, জাতীয় মুখপাত্র, এর বাইরে তো কিছু ছিলাম না। আমার বাপ মা নেতা মন্ত্রী নয় বলে আমি তো যুবরও পদ পাইনি, ছাত্ররও পদ পাইনি, বা বিধানসভায় টিকিটও পাইনি। টাকা দিতে পারিনি, আর বাপ মা নেতা মন্ত্রী না বলে টিকিটও পাইনি। আমি টলিপাড়ার অভিনেতা বা অভিনেত্রীও নয়, কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকতেও পারি না, গানও গাইতে পারি না। তো সেই জন্য আমি তো জাতীয় মুখপাত্র ছাড়া আর কোনো পদে ছিলাম না। কিন্তু যে কথাগুলো আমি বলেছিলাম এতদিন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যাদের সংসদে পাঠিয়েছে, তারাও তো একই কথা বলছে। যারা এমপি হয়েছে তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির টিকিটে, তারাও তো একই কথা বলছে। যারা বিধায়ক হয়েছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির টিকিটে, তৃণমূলের টিকিটে, তারাও তো একই কথা বলছে। 80 জনের মধ্যে 60 জন বিধায়ক ছেড়ে চলে গেছে, আলাদা একটা গ্রুপ ফর্ম করেছে। তারাও বলছে যে আমরা মমতাদিকে সম্মান করি, মমতাদি আমাদের অ্যাডভাইজার হন। তারা সবাই গদ্দার, সবাই বেঈমান। কেউ কেউ বলছে এরা কেউ নির্দল জেতেনি, এরা সবাই মমতাদির টিকিটে জিতেছে। 100% ঠিক কথা। এরা সবাই মমতাদির নামে জিতেছে। মানুষ এদের ভোট দিয়ে জিতিয়েছে মমতা ব্যানার্জির মুখ দেখে। কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কেউ ভালো তৃণমূল, কেউ খারাপ তৃণমূল, কেউ নব্য তৃণমূল, কেউ আসল তৃণমূল নয়। একটাই তৃণমূল, সেটা মমতা ব্যানার্জি। এটা নিয়ে আমারও কোনো দ্বিমত নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সবার রাগটা কার ওপরে? তার মানে যারা এখনো এই ব্যাপারটাকে ডিফেন্ড করছেন, তাদেরকে আমার প্রশ্ন, তার মানে আপনার বিধানসভার 4 ভাগের 3 ভাগ বিধায়ক তারা ভুল, রিজু দত্ত ভুল, রিজু দত্ত দালাল, গদ্দার, বেঈমান, হোয়াটএভার, সাংসদরা ভুল, আর পুরো দলে একজন ব্যক্তি ঠিক, শুধু যুবরাজ ঠিক। আইপ্যাক যখন পার্টিটাকে দাঁড় করিয়ে বিক্রি করে দিচ্ছিল, আইপ্যাক যখন পঞ্চায়েতের টিকিট বিক্রি করছিল, জেলা পরিষদের টিকিট বিক্রি করছিল, ব্লক সভাপতিদের টাকা নিয়ে ব্লক সভাপতি করছিল, করাপ্ট ব্লক সভাপতিদের রেখে দেওয়ার জন্য টাকা নিচ্ছিল, বিধানসভার টিকিট টাকা দিয়ে বিক্রি করছিল, এবং আইপ্যাকের ডিরেক্টর তখন যুবরাজের গাড়িতে ঘুরছিল, সেটা ঠিক ছিল। দিনের পর দিন, বছরের পর বছর পুলিশ প্রশাসন দল চালাতো। আইপ্যাকের বাচ্চা বাচ্চা 20-21 বছর বয়সের ছেলেরা শীর্ষ নেতৃত্বের মাথার ওপর ছড়ি ঘোরাতো। আজকে কল্যাণদা তো মমতাদির সাথে পাশে দাঁড়িয়ে আছে, কল্যাণদাও তো এই একই কথা বলছে যে কথাগুলো আমি বলেছিলাম। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে, হয়নি? আমি তো মুখপাত্র হিসেবে আমার রাজধর্ম পালন করেছিলাম, দলকে ডিফেন্ড করেছিলাম। কিন্তু আমার বাড়িতে তো ইডি সিবিআই আসছে না। আমার বাড়ি, আমি তো কেউ বলতে পারছে না যে রিজু দত্ত শিক্ষা দুর্নীতি, কয়লা, গরু, বালি, হ্যান ত্যানের সাথে যুক্ত।
আমার বাড়ির সামনে তো কেউ চোর চোর স্লোগান দিচ্ছে না, কেউ তো আমাকে ডিম ছুঁড়ে মারছে না। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো হয়েছে। মহিলাদের এই যে 1500 টাকা মানে পুরো মহিলা ভোট আমাদের, মহিলাদের তো অপমান করেছে লোয়ার লেভেলের নেতারা এবং তাদের আশেপাশে ওই বুলেটে ঘোরা স্যাটেলাইট নেতাগুলো, গলায় মোটা চেন নেতাগুলো করেছে তো। বাস্তব। না হলে 3বারের জেতা একটা পার্টি, 215 পাওয়া একটা পার্টি, সেটা 80-তে চলে এসছে। হার জিত থাকতেই পারে, কিন্তু 1 মাসও হয়নি একটা নতুন সরকারের একটা দল তাসের ঘরের মতো এভাবে ভেঙে পড়লো। আর আজকে তো তৃণমূল কংগ্রেস নিজেই বলে দিল যে আমরা আমাদের সব শাখা সংগঠন সব ভেঙে দিলাম, কেউ আর কোনো পদে নেই, মানে কোনো জেলা সভাপতি, ছাত্র সভাপতি, যুব সভাপতি কোনো পদই আর নেই। তার মানে এটাও কিন্তু যে অভিষেক ব্যানার্জি আর আজ থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদকও নয়। একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে চেয়ারপারসন, যেটা মমতাদি নিজে। বাকি কারুর কোনো পদ নেই, মুখপাত্র পদও কারুর নেই। আর সব পোস্ট ভেঙে দেওয়া হয়েছে, সব পদ ভেঙে দেওয়া হয়েছে। আর আমি বলছি না, তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে ফেসবুকে এবং টুইটারে। তো এই জায়গাটা কেন হলো? হার জিত হতেই পারে, হেরে গেছি ইত্যাদি ইত্যাদি হতেই পারে, কিন্তু দলটা এইভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যেখানে মমতাদিকে পুরো দলটাকে ডিজলভ, মানে দলটা নয়, সব পদ, সব শাখা সংগঠনকে ডিজলভ করে দিতে হলো। তার আত্মসমালোচনা হবে না শুধু লোককে গদ্দার, লোককে বেইমান, আর লোককে দালাল বলা? যদি আপনারা দলকে ভালোবাসেন, এই প্রশ্নগুলো করবেন না। যখন অভিষেক ব্যানার্জির ওপরে প্রাণঘাতী হামলা হয়েছিল, হ্যাঁ আমি বলছি প্রাণঘাতী হামলা হয়েছিল সোনারপুরে, তখন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র কোথায় ছিল? সোনারপুর যাদবপুর লোকসভার অন্তর্গত যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ কোথায় ছিল? আচ্ছা ছাড়ো, যেতে পারেনি অভিষেক ব্যানার্জির সাথে, হতে পারে। অভিষেক ব্যানার্জিকে যখন অ্যাপোলো আর বেলভিউতে নিয়ে আসা হয়েছিল, তখন সায়নী ঘোষ হাসপাতালে যাননি কেন? তিনি তো কলকাতাতেই থাকেন। গতকাল অবধি দলের 42টা সাংসদ, 80টা বিধায়ক ছিল, আজও আছে। অ্যাকচুয়ালি টেকনিক্যালি 42টা সাংসদ, 80 জন বিধায়ক আছে। তাহলে যদিও অনেক দিন পরে দিদিমণি রাস্তায় নেমেছেন, যদিও অনেক দেরি হয়ে গেছে, কর্মীরা মার খেয়েছে, কর্মীরা পালিয়েছে, কর্মীদের বাড়িঘরদর ভাঙা হয়েছে, তখন কেউ ফোন ধরেনি, সবাই ফোন সুইচ অফ করে বসেছিল। এই কথাগুলো যখন আমি বলছিলাম, লোকে আমায় গাল দিচ্ছিল। আর অনেক, মানে 4 না 5 বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অরূপ রায় যখন একই কথা বলছে, তখন আর কেউ জবাব দিতে পারছে না, যে কেউ ফোন ধরেনি। সব থেকে খারাপ সময় দল ফোন সুইচ অফ করে বসেছিল, অভিষেক ব্যানার্জি ফোন সুইচ অফ করে বসেছিল, সব সাংসদগুলো ফোন সুইচ অফ করে বসেছিল। দিদিমণির নামা উচিত ছিল রাস্তায় 5 বা 6 তারিখ। তাহলে এই যে দিদি ধর্নাটা করলেন ওয়াই চ্যানেলে, সেখানে ওই 4-5 হাজার লোক নয়, 5 লাখ লোক থাকতো। এমনিতেই অনেক দেরি করে পথে নেমেছিলেন দিদি, বাট দিদি নেমেছিলেন তো পথে, তার মুখ চেয়ে তো 3-4-5 হাজার লোক গেছিল ওখানে। কিন্তু সেখানে 42 জন সাংসদের মধ্যে 4 জন সাংসদ আর 80 জন বিধায়কের মধ্যে মাত্র 7 জন বিধায়ক ছিল। কেন? এই প্রশ্নটা করা মানে আমি দালাল, আমি পাল্টিবাজ, আমি গিরগিটি? যাদের দল, যারা দলের মালিক, স্বঘোষিত যারা যুবরাজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বিধায়ক সাংসদদের আনতে পারছে না, আর সব দোষ আমাদের, সব গালাগালি আমাদের ভাগ্যে, আমরাই বেঈমান, আমরাই দালাল। দলকে যদি ভালোবাসেন না, আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসের এখনো যারা কর্মী বা সমর্থক আছে, তাহলে আত্মসমালোচনাটা করুন যে কেন এই পরিস্থিতি হলো। আবারও বলছি, হার জিত হতেই পারে, কিন্তু একটা সরকার পরিবর্তনের পর 1 মাসও না, 29 দিনে একটা দল কার্যত উঠে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দেওয়া দলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্রাত্য হয়ে যাচ্ছে। এটা তো আমি আমার দুঃস্বপ্নেও কোনোদিন কল্পনা করি। আমি তো বলতে পারতাম আই স্ট্যান্ড ভিন্ডিকেটেড, ইয়েস আই স্ট্যান্ড ভিন্ডিকেটেড টুডে, বাট আমার খুশি হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, কারণ আমি আমার জীবনের 15 বছর এই দলটাকে দিয়েছি। আমি অন্য দল থেকে এই দলে আসিনি, আমি এখনো অন্য কোনো দলে যাইনি, যাবও কিনা জানি না। আর আমি আরেকটা কথাও স্পষ্টভাবে বলতে চাই, আমি যখন তৃণমূলে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মাতৃসমা ছিলেন। যখন তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করে বার করে দিয়েছে এবং ফেসবুকই তৃণমূলীরা আমাকে গালমন্দ করেছে, তখনও মমতা ব্যানার্জি আমার কাছে মাতৃসমা ছিলেন। আর আগামী দিনে যদি অন্য কোনো দলে যাই, আমি তৃণমূলের বিরোধিতা করব, আমি রাজনীতি করব,
কিন্তু তখনও আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃ সময় থাকবে। তার সংগ্রামের ইতিহাস, তার রাজনীতির ইতিহাস, যে অতি সামান্য জায়গার থেকে শুরু করে তিনি যেখানে পৌঁছেছিলেন, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একমাত্র মহিলা যিনি নিজের দল গঠন করে 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আর কারুর এই ইতিহাস নেই। 7 বারের সাংসদ, 4 বারের বিধায়ক, ভারতবর্ষের প্রথম মহিলা কয়লা মন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়ামন্ত্রী এবং বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং 3 বারের মুখ্যমন্ত্রী। দল চলে গেলেও মমতা ব্যানার্জির থেকে এইগুলো কেউ কেড়ে নিতে পারবে না। মমতা ব্যানার্জির জন্য আমার মনের মধ্যে যে সম্মান ছিল সেটা আছে এবং আমরণ থাকবে। এই নিয়ে কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু স্বঘোষিত যুবরাজ যেভাবে দলের পরিচালনা করেছিলেন, যেভাবে পুরো দলটাকে একটা থার্ড পার্টি এনটিটি আইপ্যাকের হাতে তুলে দিয়েছিলেন, যেভাবে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে ছড়ি ঘোরাতো, পুলিশ প্রশাসন জেলায় জেলায় বড় বড় পুলিশ কর্তারা বলে দিতেন তৃণমূলের নেতাদের কোথায় মিছিল করতে হবে, কোথায় মিটিং করতে হবে, যেভাবে ছড়ি চালাতেন, সেগুলো ভুল হয়নি, সেগুলো অন্যায় হয়নি। আমি তো কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি, কিন্তু আমি অন্যায়ের কথাগুলো বলছি। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, ব্লক সভাপতিরা যারা 1998-এর আগের থেকে মমতা ব্যানার্জির সাথে দল করছে, তারা যখন ক্যামাক স্ট্রিট অফিসের নিচে খালি আকাশের নিচে রোদে 5-6 ঘন্টা বসে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের সাথে দেখা না করতে পেরে আবার চোখের জল ফেলতে ফেলতে জেলায় ফিরে যেতে হয়েছে, সেগুলো ভুল হয়নি। আজকে আমার কিন্তু পার্টি করা উচিত ছিল, শ্যাম্পেন খোলা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করুন মনে আজকে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারও কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে, রিজু দত্ত মমতা ব্যানার্জিকে দেখে দল করে। আমার ছোট ভাই বোনি নীলাঞ্জন, উপাসনা যারা এখন দলের হয়ে লড়াই করছে, তারাও মমতা ব্যানার্জিকে দেখেই দল করে। আজকে সেই দলে মমতাদি ব্রাত্য হয়ে যাচ্ছে। কেন? এই ভুলগুলো নিয়ে আলোচনা করা মানে আমরা বিজেপির দালাল? এই ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মানে আমরা বেঈমান, আমরা গিরগিটি? এটা হতে পারে না। আমি আমার সামান্য বুদ্ধিতে একটা কথা বলি, বিধানসভায় যে ঘটনাটা দেখছেন আপনারা, সেটা ধুরন্ধর পার্ট 1। ধুরন্ধর পার্ট 2 হবে এবার দেশের সংসদে, ইন্ডিয়ার পার্লামেন্টে। সেটাও আপনারাই দেখবেন আপনাদের চোখের সামনে কিভাবে এই সাংসদগুলো ছেড়ে বেরিয়ে যায়। এই যে টলিপাড়ার সাংসদগুলো, টলিপাড়ার বিধায়কগুলো, যারা সবসময় দিদিমণির চারিপাশে স্টেজে থাকতেন, তাই দিদিমণিকেও দায় নিতে হবে তাদের এত মাথায় তোলার জন্য। দলের যে কর্মীরা দিন রাত খেটে নিজের গ্যাটের পয়সা খরচা করে লোকের বাইকে তেল ভরিয়ে দিয়ে, লোককে বিরিয়ানির প্যাকেট দিয়ে মিছিলে নিয়ে আসতো, তারা মিছিলে 3 কিলোমিটার পেছনে, পুলিশ তাদের আগেও যেতে দিত না। আর দিদিমণির সাথে এই সুবিধাবাদী টলিউডের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অভিনেত্রীরা প্রতিটা স্টেজে, কার্নিভালে, মন্ত্রীরা কার্নিভালে স্টেজে উঠতে পারবে না, কিন্তু এই অভিনেতা অভিনেত্রীরা থাকবে। আজকে তারা কোথায়? দিদির পাশে আছেন? এই তো কিছুদিন আগেও একজন অভিনেত্রী রাজ্যসভায় গেছেন, কেউ দেখেছেন তাকে দিদির পাশে, দিদির ধর্ণা মঞ্চে? কিন্তু যারা দল করেছে, যারা দলের জন্য নিজের গ্যাটের পয়সা খরচা করেছে, যারা দলের জন্য মার খেয়েছে, যারা দলের জন্য ছেলে এনেছে, যারা দলের জন্য সংগঠন করেছে, তারা কি তাদের যোগ্য সম্মানটা পেয়েছে? খারাপ লাগছে আপনাদেরও, খারাপ লাগছে আমারও। চোখের সামনে আমাদের প্রাণপ্রিয় দলটা শেষ হয়ে গেল। কিন্তু এই দল ঘুরে দাঁড়াতে পারে, আর এই দলটাকে যদি কেউ ঘুরিয়ে দাঁড় করাতে পারে, তার নাম একমাত্র মমতা ব্যানার্জি। যুবরাজ দিয়ে হবে না, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। যারা এখনো যুবরাজকে তেল মারছেন তারা এসে আমায় খিস্তি করতে পারেন, কিন্তু হবে না। যদি এই দলটাকে ঘুরিয়ে দাঁড় করাতে হয়, একমাত্র একজন করতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে যে দল তিনি চালাবেন, কোনো যুবরাজ ফুবরাজ না, তিনি চালাবেন দলটাকে। যদি সেই সিদ্ধান্ত তিনি নেন যে আমি শুরু, আমি শেষ, কারণ এটাই বাস্তব, তিনিই তৃণমূল কংগ্রেস, তাহলে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা কংগ্রেস করুন দিদি। এটা আমার সাধারণ একটা কর্মীর আবেদন আপনার কাছে, করজোড়ে আবেদন। মমতা কংগ্রেস তৈরি করুন, যার একটাই চেয়ারপারসন, একটাই প্রেসিডেন্ট, একটাই জেনারেল সেক্রেটারি মমতা ব্যানার্জি। আপনি দেখবেন আপনার জন্য বহু কর্মী, বহু নেতা সারা বাংলা জুড়ে আপনার পেছনে থাকবে। কিন্তু আপনি যদি
এইসব স্বঘোষিত রাজা যুবরাজ ইত্যাদি ইত্যাদি এই স্নেহের মোহতে অন্ধ হয়ে এইগুলোকেই আরো বাড়বাড়ান্ত দেন, এইগুলোতেই আরো প্রশ্রয় দেন, তাহলে মাফ করবেন দিদি। আমি মা দক্ষিণাকালীর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি, আমি মা দক্ষিণাকালীর কাছে আপনার সুস্থতা কামনা করি, কিন্তু আপনি আপনার চোখের সামনে আপনার তৈরি করা দল, আপনার দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেছে, আগামী দিনে বিলুপ্ত হয়ে যাবে, সাইনবোর্ড হয়ে যাবে এই দলটা, যদি আপনি এখন থেকে কড়া সিদ্ধান্ত না নেন। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করবেন না দিদি, এবার কঠিন সিদ্ধান্তগুলো নেন। আপনি রাস্তায় নেমে বলুন আপনি নেতা, অন্য কেউ না। যেটা আমরা বলতাম বালখিল্য করে, এই দলে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট, আপনি রাস্তায় নেমে বলুন আমি একমাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনি দেখুন কত মানুষ আপনার সাথে থাকে। কিন্তু আপনি যদি এই কঠিন সিদ্ধান্তগুলো না নেন, তাহলে দিদি আমি জানি রিজু দত্তের যত কষ্টই হোক না হোক, তৃণমূলের কর্মী সমর্থকদের কষ্ট যাই হোক না হোক, আপনার থেকে বেশি কষ্ট কারুর হচ্ছে না, কারণ এটা আপনার হাতে তৈরি করা দল, আপনার সন্তান তৃণমূল কংগ্রেস। আমি বুঝি সবচেয়ে বেশি কষ্ট আপনার হচ্ছে দিদি, তাই সিদ্ধান্ত নিন। চোর চোট্টা বদমাস, উলু খাগড়া, স্বঘোষিত সেনাপতি যুবরাজ, এই পতি ওই পতি, এই রাজা সেই রাজা, বস টস, এই সব কটাকে সাইড করে দিন। আপনি পথে নামুন, আপনি রাস্তায় নামুন, আপনি রাস্তার নেত্রী, আপনি মানুষের নেত্রী, আপনি স্ট্রিট ফাইটার, আপনি রাস্তায় নামুন, দেখবেন মানুষ এমনিই আপনার সাথে পা মেলাবে, ধন্না টন্না করার দরকার নেই, শুধু আপনি রাস্তায় থাকুন। কিন্তু যদি আপনি মনে করেন যে এখনো যাদের যোগ্যতা নেই, অযোগ্য, আপনার আলোতে আলোকিত এই সব নেতাদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন, এই সব নেতাদের হিরো বানাবেন, এই সব নেতাকে ঝাড়ে তুলবেন, তাহলে আপনার চোখের সামনে আপনার জন্ম দেওয়া দল সাইনবোর্ডে পরিণত হবে। অলরেডি দোকান বন্ধ হয়ে গেছে, এবার সাইনবোর্ড হয়ে যাবে। আপনার দলের একজন প্রাক্তন সৈনিক, আপনার দলের একজন প্রাক্তন কর্মী এবং এমন একজন ব্যক্তি যে যার জীবনের প্রথম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, এবং যার জীবনের প্রথম লিডারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজকের দিনেও যার লিডারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা আবেদন শুধু আপনার কাছে রাখলাম। আপনি ভালো থাকবেন দিদি, আপনি সুস্থ থাকবেন দিদি, আপনার কোনো বিকল্প হয় না, কিন্তু বাকি অযোগ্য ব্যক্তিগুলোকে এবার ছেঁটে ফেলুন, নইলে সাইনবোর্ড হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। দোকান বন্ধ হয়ে গেছে, এবার সাইনবোর্ড হয়ে যাবে। এইটুকুই বলার ছিল। আমি উচ্ছ্বসিত নয়, আমার খারাপ লাগছে, চোখের সামনে দলটা উঠে যাচ্ছে, এটা দেখতে গিয়ে খারাপ লাগছে। বাকি আমার কথা যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি আর তৃণমূলে নেই, আমি অন্য কোনো দলেও নেই, আমি অত্যন্ত সাধারণ একটা ব্যক্তি, চাকরি বাকরি করছি, বহুদিন ছুটি কাটাতে কোথাও যাইনি, পরিবারকে নিয়ে একটু ছুটি কাটাতে যাব। একটা 2-3 দিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছুদিন এই চেষ্টা করছি আগামী সপ্তাহে যদি অ্যাপয়েন্টমেন্ট পাই একটু ডাক্তার দেখাতে দক্ষিণ ভারতে যাব, এর বাইরে আর কিছু না। নতুন সরকার বাংলায় এসছে, নতুন শাসক দল বাংলায় এসছে, যেটা আমি সবসময় বলি, আশা করি বাংলার ভালো হবে, বাঙালির ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে করেন আমি সঠিক কথা বলেছি তাহলে শেয়ার করে দেবেন, আর যদি মনে হয় যে শুধু গালাগাল দেবেন আর নিজের ক্ষোভ নিজের রাগটা আমার ওপর উজাড় করে দেবেন, তাহলে কমেন্ট বক্স খোলা আছে। সবাই ভালো থাকবেন।